আমার নির্দেশ দেওয়া ছিল শুধু মাস্টার ব্রিজে গুলি করবা, সারংকে যদি মেরে ফেলতে পারো তাহলে তারা সারেন্ডার করবে। আমার কাছে মনে হয়েছে এত দ্রুত বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী না হইলেই ভালো করতেন। তাজউদ্দিন সৈয়দ নজরুলের গভর্নমেন্টটাকে বলতে পারতেন তোমরা 6 মাস চালাও, আমি বাংলাদেশটা ঘুরে দেখি। কিভাবে মুক্তিযুদ্ধে জড়িয়ে গেলেন? মুক্তিযুদ্ধের ব্যাপারটা বলার আগে আমি জনগণকে আমার সালাম জানাই, আপনাকে আমার ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি মুক্তিযুদ্ধ ব্যাপারটা নিয়ে অনেক দিন বলছি। আমি 1971 সনের 26শে মার্চে মুক্তিযোদ্ধা না, আমি মুক্তিযোদ্ধা হইলাম 1969 সনের 14ই নভেম্বর বিএলএফের সদস্য হিসাবে ইকবাল হলের পুকুরের পাড়ে সুবে সাদেকের সময়ে তৎকালীন বাংলাদেশের অন্যতম নেতা, যাকে ছাত্রনেতা রহস্য পুরুষ বলা হইতো, সিরাজুল আলম খানের কাছে আমার অনামিকার রক্ত কেটে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শপথ নেই। এবং এই শপথ আমি একা নেই নাই, মুক্তিযুদ্ধের আগে 8 থেকে 9 হাজার বিএলএফ সদস্য ছিল এবং আমাদের প্রত্যেকেরই চিন্তা এবং চেতনায় ছিল বাঙালি জাতি কোনোদিন পাঞ্জাবিদের সঙ্গে থাকতে পারবে না, পশ্চিমাদের সঙ্গে থাকতে পারবে না। 52 ভাষা আন্দোলনের পর থেকে 62, 64 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, এর মধ্য দিয়ে বাঙালি জাতি একটা বিশ্বাসে উপনীত হয়েছিল, একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে পশ্চিমাদের সাথে, পশ্চিম পাকিস্তানের সাথে আমাদেরকে একসাথে থাকা হবে না। এবং সেই জায়গাটাকে আমরা যারা বিএলএফ করতাম, সিরাজুল আলম খান লিডার ছিলেন এটার, পরবর্তী সময়ে শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তুফাইল আহমদরা এই বিএলএফের লিডার ছিলেন। আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা তাদের কাছ থেকে বাঙালি জাতির স্বাধীনতা আনব এবং বাংলাদেশ হবে একটা জাতি রাষ্ট্র। এই কথাটা এখন বললে অনেক ভুল বুঝাবুঝির উদ্রেক হয়, কিন্তু আসলে যে স্লোগানের উপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রথম স্লোগানটা কি? প্রথম স্লোগানটা তুমি কে আমি কে বাঙালি বাঙালি। দ্বিতীয় স্লোগানটা কি? রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে। 3 নম্বর হলো তোমার আমার ঠিকানা, পদ্মা সবচেয়ে জনপ্রিয়, পদ্মা মেঘনা যমুনা। এর বিরুদ্ধে আরও 2টা স্লোগান ছিল। একটা হলো কমিউনিস্টদের স্লোগান ছিল তোমার আমার ঠিকানা ক্ষেত খামার কল কারখানা। ধর্মীয় সাম্প্রদায়িকতার রাজনীতি যারা করত তাদের স্লোগান ছিল তোমার আমার ঠিকানা সোনার মক্কা মদিনা। আর বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি যারা করত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, আমাদের স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবং শেষ পর্যন্ত তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনাই এই দেশের মানুষের মুখে মুখে এমনভাবে প্রতিফলিত হলো 70-এর নির্বাচনে সারা বাংলার মানুষ বঙ্গবন্ধুকে নৌকা মার্কায় ভোট দিয়ে সারা পাকিস্তানের মেজরিটি করল। কিন্তু এহিয়া খান ক্ষমতা দিল না। 1969 সনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্লোগান আসলো, যে স্লোগানটা আজকে প্রায় বেশিরভাগ মানুষের কাছে বাংলাদেশে খুব অজনপ্রিয় এবং অপ্রিয় স্লোগান, অনেকের কাছে নিষিদ্ধ স্লোগান। আজকে দেখলাম আবার কেস করে এই স্লোগানটাকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে আবার রিট ফাইল করা হয়েছে, জয় বাংলা। অথচ 7.5 কোটি মানুষ কিন্তু জয় বাংলা স্লোগানটা দিত, কিছু আলবদর রাজাকার দালাল বাঁধে। এই স্লোগানটা এখন খুব অপ্রিয় স্লোগান, কারণ এই স্লোগানটা যাদের মুখ থেকে এসেছে গত 15 বছর, তারা খুব এই দেশের সর্বনাশ করে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে হাসিনা লীগ বা আওয়ামী লীগ যাই বলেন, এই সরকার ওরাই সবসময় এই স্লোগানটা দিত। আমি যে কারণে বলছি, আমি যুদ্ধে গেছি 1971 সালে, আমি ফাইনাল ইয়ারে পড়ি। ঢাকা ইউনিভার্সিটি একটা শব্দ ছিল পঞ্চপাণ্ডব। আমি পঞ্চপাণ্ডবের একজন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সংগঠিত করত। 7ই মার্চ বঙ্গবন্ধুর মিটিংয়ে গেলাম, মহাসমাবেশ। তখন ঢাকা শহরের লোক সংখ্যা ছিল 15 লক্ষ, জনসভায় লোক হইল 10 লক্ষের বেশি। আজকের হিসাবে যদি ঢাকা শহরে 2 কোটি মানুষ হয়, আজকে যদি কোনো মিটিংয়ে 1.5 কোটি মানুষ হয়, তাহলে বোঝা যাবে ওই মিটিংটার সমান একটা মিটিং হয়েছে।
যেটা কোথাও জায়গা ধরবে না। সেই বঙ্গবন্ধুর মিটিংয়ে বঙ্গবন্ধু প্রথমেই শুরু করলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা সবাই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি ইত্যাদি। এরপরে এক জায়গায় এসে বলল, বাঙালিরা বহুবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তাদেরকে ক্ষমতায় যেতে দেয় নাই। এইবার আমরা বিজয় লাভ করেছি। আমি আপনাদেরকে হুকুম দিয়ে গেলাম, আমি যদি হুকুম দেব নাও পারি, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা স্বাধীনতার ঘোষণা কি না এটা নিয়ে চিরদিন বিতর্ক চলবে, তা চলুক, কিন্তু এই ঘোষণার পরেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের জন্য রেডি হয়ে গেল। আমি ইকবাল হলে গেলাম, শাহজাহান সিরাজ প্রত্যেক দিন রাত্র 10টার পরে 32 নম্বরে যাইতেন ধানমন্ডিতে। তারা জাতীয় চার নেতা, নূর আলম সিদ্দিকী প্রেসিডেন্ট, শাহজাহান সিরাজ জেনারেল সেক্রেটারি, আসম আব্দুর রব হইল ডাকসুর বিপি, আব্দুল কুদ্দুস মাখন হইল ডাকসুর জিএস। তারা চার নেতা সবসময় বঙ্গবন্ধুকে ঘেরাও করে রাখতেন। তাদের উপরে আরও চার নেতা ছিল, সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তুফাইল আহমদ। 12টার পরে শাহজাহান সিরাজ রাত্র 12:30টার দিকে হলে ফেরত আসলেন। আমি ছিলাম তার রুমমেট, যদিও এই রুমে আমি কোনোদিন ঘুমাইতে পারি নাই, কারণ এটা ছিল 116 নম্বর ইকবাল হল, যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হইত। শাহজাহান সিরাজ এসেই বললেন, ফজলু এখানে থাকার আর দরকার নাই, কালকে সকালেই চলে যাও, এলাকায় গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করো, মুক্তিযুদ্ধের পতাকা উড়াও। কিশোরগঞ্জ তোমার দায়িত্ব হলো কিশোরগঞ্জ। এটা আগের থেকেই ভাগ করা ছিল যে আমার দায়িত্ব হবে কিশোরগঞ্জ, মুক্তিযুদ্ধ যদি শুরু হয়। পরদিন 8ই মার্চ সকালবেলা 8টার উল্কা ট্রেন ছিল একটা, সেই ট্রেনে আমি উঠলাম। শাহজাহান সিরাজ আমার কাছে অনেকগুলো পতাকা দিয়ে দিলেন, যে পতাকাগুলো এখন নাই, লাল সবুজের পতাকা না, তার সেই সবুজের মধ্যে একটা ম্যাপ ছিল, লালের মধ্যে একটা ম্যাপ ছিল, হলুদ ম্যাপ। সেই পতাকা নিয়ে গেলাম। 8 তারিখে নামলাম। শত শত বললে ভুল হবে, হাজার হাজার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে দেখার জন্য আসলো। 9ই মার্চে মাইক মেরে জনসভা করে রথখোলার ময়দানে পাকিস্তানের পতাকা নামালাম। কে আমি মধ্যে, আমার ডাইন পাশে ফজলুল হক ছাত্রলীগের জেলা সভাপতি, বাম পাশে শাহাবুদ্দিন ঠাকুর সাধারণ সম্পাদক, 3 জনে পতাকা নামাইলাম। আর পাকিস্তানের পতাকা নামায় বাংলাদেশের পতাকা তুললাম। আমি 10 তারিখ কিশোরগঞ্জে রইলাম রিয়াকশান দেখার জন্য। সাধারণ মানুষের রিয়াকশান ছিল অবাক করার মতো। যুদ্ধ চাই, বাঙালি জাতির জন্য দেশ চাই, বাঙালি জাতির পূর্বাকাশে রক্তিম সূর্য তুলতে চাই। কিন্তু কিছু কিছু নেতার মধ্যে স্বাধীনতার ব্যাপারে তখনও হেজিটেশন ছিল। ফজলু আইসা একটা আগুন লাগাইলো কিশোরগঞ্জটার মধ্যে। আমি 11 তারিখে বাড়িতে গিয়ে থানার সমস্ত অস্ত্র নিলাম। ওসি সাহেবকে বললাম, আপনার কোনো কাজ নেই, অস্ত্র দেন, আমরা ট্রেনিং দেব। সেই অস্ত্র দিয়ে আমরা ট্রেনিং দিলাম। আনসার কমান্ডার ছিল 2 জন, তারা আমাদেরকে ট্রেনিং দেওয়ালো। আমরা 200, 250, 300 লোক আমরা ট্রেনিং দিলাম 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। তাও তো 14-15 দিন। খুলনা, জুরনা, লাইং পজিশন, অ্যাবাউট টার্ন, এইরকম বহু ফায়ার শিখলাম, পিটি করলাম, সব কিছু করলাম, ফিটেস্ট শরীর হইল। 26শে মার্চ আমি বাড়িতে গোসল করছি ভোরবেলায় ইটনা আসার জন্য। আমি গ্রামের বাড়িতে, আমার বাড়ি ইটনা থেকে মাত্র 3 মাইল দূরে, গোসল করে আসবো। সেই সময় ইটনা থেকে নারায়ণ নামে একজন কর্মী গেল, গিয়ে বলল, তাড়াতাড়ি আপনি ইটনায় আসেন, ইটনা ওয়্যারলেসে খবর আইছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিছে। আমি দ্রুত, আমি না শুধু, শত শত লোক নিয়ে লাঠি সোটা নিয়ে ইটনা গেলাম। আমার বড় ভাই ফজলুর রহমান, আমার সাথী মিতা ফজলুর রহমান, আবু তাহের ঠাকুর, কাজী মিয়া ঠাকুর, হবু, নিহারেন্দু দেবনাথ, খলিল টলিল, যত কিছু আছে, গোস মেয়ে, যত দৌলত মেয়ে, যত নেতা কর্মী ছিল, সবকে নিয়ে শত শত আমরা ইটনা গেলাম। প্রথমে ওয়্যারলেস সেন্টারে গিয়ে দেখলাম একটা বঙ্গবন্ধুর একটা চিঠি, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। লেখাটাও কি ছিল সেটা আমি বলতে পারবো, অত বলতে চাই না। আমার এখনও মনে আছে, পিলখানায় ইপিআর মেরে এবং রাজারবাগে পুলিশ মেরে
পাকিস্তানিরা পাকিস্তানকে কবর দিয়া দিছে, সেই কবরের উপরে নতুন বাংলাদেশের সৃষ্টি হবে। আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। সেই 26শে মার্চ মিছিল করলাম, অনেক কিছু করলাম। 26শে মার্চের পরে হাজারে হাজারে লোক হাওড় অঞ্চলে নামতে শুরু করলো। 20শে এপ্রিল কিশোরগঞ্জে প্রথম পাক বাহিনী গেল, হানাদার বাহিনী গেল, সেইখানে গিয়ে বহু মানুষকে হত্যা করলো, বহু বাড়িঘর পুড়ায় দিল, বহু মেয়েকে ধরে নিয়ে গেল কিশোরগঞ্জ শহরে। মানুষ হাজারে হাজারে ভাটি এলাকায় নামলো। 20শে এপ্রিলের পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ইন্ডিয়াতে যাব। এই ডেটটা হলো 26শে এপ্রিল অথবা 27শে এপ্রিল। আমার ঠিক একদিনের হতেছে না, 26শে এপ্রিল সম্ভবত। আর কারণ আমি ওই দিনে আব্দুল হামিদ আমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে থাকে, তার বাড়ি হলো মিঠামন সদরে, আমার বাড়ি জয়সিদ্ধি। ওনাকে আনার জন্য গেলাম, কারণ উনি খবর দিল যে মিঠামনে ওনার থাকা রিস্ক হয়ে গেছে, তার বাড়িতে থাকা। রাতের বেলা গোপনে ওনাকে নিয়ে আমি আমার বাড়িতে আসলাম। 3 দিন আমার বাড়িতে থেকে প্রথমে সিদ্ধান্ত নিলাম হবিগঞ্জ হয়ে আমরা মাধবপুর হয়ে আমরা আগরতলায় যাব, ত্রিপুরায় যাব। সে অনুযায়ী আমার ধারণা হইল 28শে এপ্রিল শুক্রবারে আমরা রওনা হইলাম। ওই দিনটা 28শে এপ্রিল ছিল, কিন্তু আমরা বানিয়াচং যাওয়ার পরেই দেখলাম যে পাক বাহিনী বানিয়াচং পর্যন্ত আসতেছে। আমরা ফিরত এসে তারপরে নৌকায় করে মৃগা ইউনিয়নের প্রজারকান্দা থেকে 4 দিন নৌকা বেয়ে আমরা নৌকা পথে প্রথমে ধনু, তারপরে ঘোড়াউত্রা হয়ে তাহিরপুরে গেলাম। ওখান থেকে 12 মাইল হেঁটে আমরা টেকেরঘাট গেলাম। টেকেরঘাটে গিয়ে দেখলাম সেইখানে তাহিরপুরের এমপি আওয়ামী লীগ নেতা আব্দুল জহুর সাহেব অনেক আগেই চলে গেছেন। তার বাসায় গিয়ে উঠলাম। ওটা তো বাসা না, সেইখানে একটা মানে এমন একটা ঘুম আসলো। এই 5 দিন পরে আমরা এরপরের দিন ইন্ডিয়াতে ভিতরে ঢুকলাম এবং গোমাঘাটে গিয়ে আমরা পুলিশের কাছে, আসাম পুলিশের কাছে গিয়ে আব্দুল হামিদ সহ ধরা পড়লাম এবং এক রাত্র আমরা জেল খাটলাম থানার মধ্যে। পরদিন আমাদেরকে ছেড়ে দেওয়া হইল, আমরা বালাতে চলে গেলাম। আমরা মেঘালয়ের শিলং অঞ্চলের, গারো পাহাড় অঞ্চলের নয়, আমরা গারো হিলস অ্যান্ড খাসিয়া হিলস, ওই খাসিয়া হিলসের বালাতে আমরা ছিলাম। সেইখানে থাকতে থাকতে অনেকেই গেল, যুদ্ধে পাঠাইলাম। একদিন মীর শৌকত আলী সাহেব আসলেন, সেটা হলো 20শে জুন। তেনার একটা হাফ প্যান্ট, সাদা হাফ প্যান্ট, একটা স্যান্ডউইচ গেঞ্জি পরা ছিল, স্যান্ডু গেঞ্জি। আমি প্রথম মনে করি লোকটা বোধহয় পাঞ্জাবি, বোধহয় ইন্ডিয়ার পাঞ্জাবি। পরে বললো যে না, মাই নেম ইজ মীর শৌকত আলী, আই এম মেজর অফ বাংলাদেশ। কে যুদ্ধে যাবেন? একটা যুদ্ধে যাওয়া দরকার। ইজ দেয়ার এনি কারেজিয়াস পার্সন টু গো টু দ্য ওয়ারফিল্ড? সঙ্গে সঙ্গে আমি হাত তুললাম, কারণ আমার ইটনাতে ট্রেনিং দেওয়া ছিল। আমার বন্ধু শাহাবুদ্দিন ঠাকুর হাত তুলল। এরকম আমাদের 5 জন, আমরা ইটনার 5 জনে হাত তুললাম, সুনামগঞ্জের কয়েকজনে হাত তুললো। আমরা ট্রাকে করে চলে গেলাম। আমার জীবনের প্রথম যুদ্ধ তামাবিল এবং জাফলং। এটা কতবার কইছি, এটার কোনো হিসাব নাই, এটা কোনো দিন মানুষ ভুলে না। সেই তামাবিল এবং জাফলং, আর আমি ছিলাম ডাউকির পারে। 3 দিন যুদ্ধ হইল। পরে আমরা আবার বালাটে ফিরে গেলাম। এরপরে আমি যেহেতু রাজনৈতিক নেতা না, আমি ছাত্র নেতা ছিলাম, সমস্ত কানেকশান ছিল আমার সারা কিশোরগঞ্জে। তাদেরকে সব বাড়িতে বসা, আমরা কোন দিন খবর দিব তারা যাবে। কারা কারা? ইটনা, মিটামো, নষ্টগ্রাম এবং নিকলির সেই নেতারা, কটিয়াদি, করিমগঞ্জ, তারাইল, তারা যাবে। কিন্তু আমি তখন একা। আর আমার সঙ্গে আমার মিতা আছে, তার নাম ফজলুর রহমান, পরে গেছিল, সেইকে নিয়ে আমি ঢুকলাম। ভিতরে ঢুকে আমি ভিতরে কিছু অস্ত্র নিলাম, কিছু অস্ত্র দখল করলাম, তারাইল থানা দখল করলাম, করিমগঞ্জ থানা দখল করলাম। নিকলির ইদ্রিস আলী, মোহাম্মদ আলীদেরকে খবর দিলাম, জনাব আলীদেরকে খবর। জনাব আলীরা যুদ্ধে আমার সঙ্গেই ছিল। করিমগঞ্জের বেশিরভাগ যুদ্ধ আমার সাথে ছিল। আমরা অনেকগুলো জায়গাতে খণ্ড যুদ্ধ করে এবং দালালদেরকে তাড়িয়ে দিয়ে, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে আমরা আবার 5ই আগস্ট আবার ইন্ডিয়াতে ব্যাক করলাম। সেই ইন্ডিয়াতে ব্যাক করার সঙ্গে সঙ্গেই
আমাদের কাছে খবর আসলো, আমার কাছে বিশেষ করে সেই খবরটা নিয়ে আসতেন একসময় যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ মনি প্রেসিডেন্ট, সৈয়দ আহমদ জেনারেল সেক্রেটারি যুবলীগ। সেই সৈয়দ আহমদ আসলেন, কারণ বলা হলো যে বিএলএফের ট্রেনিং শুরু হয়েছে এবং সেই ট্রেনিং হবে দেরাদুনে, উত্তরপ্রদেশের দেরাদুন। টান্ডুয়া হইল সেটার ক্যাম্পের নাম, যে টান্ডুয়াতে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জেনারেলরা ট্রেনিং দিত, আইয়ুব খান, ইহিয়া খান, টিক্কা খান সহ, রাও ফরমান আলী সহ, একে নিয়াজি সহ সব পাকিস্তানের সেই জেনারেল মানিকশ থেকে ধরে যত জেনারেল সবাই সেইখানে ট্রেনিং দিত। আমি সেই ট্রেনিংয়ে গেলাম, আমার সাথে আরও অনেকে কয়েকজন গেল। সেই হায়ার ট্রেনিং দিয়ে আমরা জাস্ট অক্টোবরের শেষ দিকে আমরা আবার বালাটে আসলাম এবং বালাট থেকে 103 জন মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জের 3টি উপজেলা বাদে, এখন উপজেলা তখনকার বলা হয় থানা, বৈরব, কুলিয়ারচর এবং বাজিতপুর, এই 3টা থানা ছিল তখন আগরতলার সেক্টরের সাথে। এর বাইরে যে 9টা থানা ছিল, সেই 9টা থানার 103 জন, 9টা থানার মধ্যে কটিয়াদি, পাকুন্দিয়া, হুসেনপুর, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, তারাইল, ইটনা, মিটামন, অষ্টগ্রাম, নিকলি, মিটামন সাব থানা ছিল। এই 10টা থানার কমান্ডার হিসাবে 103 জনকে নিয়ে আমি ঢুকলাম ভিতরে। আমার ডেপুটি কমান্ডার ছিল করিমগঞ্জের জনাব আলী, পরবর্তী সময়ে উপজেলা চেয়ারম্যান, এবং আরেকজন ডেপুটি কমান্ডার ছিল ইদ্রিস আলী, পরবর্তী সময়ে নিকলির উপজেলা চেয়ারম্যান। আমরা ভিতরে আসলাম। ভিতরে এসে আমরা, আমাদের মুজিব বাহিনীর ভিন্ন ট্রেনিং ছিল, ভিন্ন কাজ ছিল। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শত শত মুজিব বাহিনী তৈরি করা শুরু করলাম, অস্ত্র তোলা শুরু করলাম, প্রিপারেশন নেওয়া শুরু করলাম। এর মধ্যেই হাওর অঞ্চল খালি হয়ে গেল, পাক বাহিনী এখান থেকে পালাইয়া গেল। শুধু কিশোরগঞ্জ ছাড়া, বৈরব ছাড়া আর কোথাও পাকিস্তানি হানাদার বাহিনী ছিল না। এবং যুদ্ধ যখন শুরু হলো ডিসেম্বরের 3 তারিখ, তখন শুধু কিশোরগঞ্জ শহর, সদর এবং বৈরব, এই 3টা জায়গাতে শুধু হানাদার বাহিনী ছিল, আর কোথাও ছিল না পাকিস্তানি হানাদার বাহিনী। একটা জায়গাতে পাকিস্তানি হানাদার বাহিনী রয়ে গেল, সেই জায়গাটার নাম হইল আজমিরিগঞ্জ। কারণ আজমিরিগঞ্জে এত রাজাকার হয়েছিল। আরেকটা হইল সাব ডিভিশন সুনামগঞ্জ। সেই সুনামগঞ্জ 7 তারিখে, 7ই ডিসেম্বর, ক্যাপ্টেন, তখন মেজর বলা হইতো, মেজর মুতালিবের নেতৃত্বে সেটা স্বাধীন হইল। সুনামগঞ্জ তখন মুক্ত হইল। ওই সুনামগঞ্জের পাক বাহিনীর সমস্ত সেনাবাহিনীরা স্টিমার দিয়ে পালাইতে শুরু করলো ঢাকার দিকে। কেউ তাদেরকে অ্যাটাক করার সাহস পায় নাই। কিন্তু 9 তারিখে যখন তারা কালনি, কুশিয়ারায় আসলো, কথাটা খুব বুঝবার চেষ্টা করে, আজমিরিগঞ্জও পার হয়ে গেল। আজমিরিগঞ্জে তখনও পাকিস্তানি হানাদার বাহিনী আছে। 9ই ডিসেম্বর আজমিরিগঞ্জ পার হয়ে গেল, তাদের স্টিমারে কেউ গুলি করার সাহস পায় নাই। কিন্তু আমরা 3 জন তখন আজমিরিগঞ্জকে আক্রমণ করার জন্য, আমি কাকাইচেউ নামক একটা জায়গায় ছিলাম, চেয়ারম্যান নুরুল হক ভূঁইয়ার বাড়িতে আমরা 3 জন, আমি কমান্ডার, আমার ডেপুটি কমান্ডার নিহারিন্দু দেবনাথ, আরেকজন আবু তাহের ঠাকুর। তাদের 2 জনের হাতে 2টা ছিল এলএমজি, আমার হাতে একটা স্ট্যান্ড গান। 3 জন সিদ্ধান্ত করলাম আমরা 3 জন হলেই তাদেরকে অ্যাটাক করব। এবং 7 কিলোমিটার দৌড়াইয়া গিয়া, আমাদের সাথে ছিল নুরুল হক ভূঁইয়া, তৎকালীন চেয়ারম্যান কাকাইচেউ, এবং তার ছোট ভাই মেজবাউদ্দিন ভূঁইয়া। এরা খুব ধনী মানুষ ছিল, তারাও আমাদের সাথে দৌড়াইলো। আমরা যত দৌড়াইলাম, শত শত মানুষ আমাদের পিছনে দৌড়াইলো। শেষ পর্যন্ত কাঠকালের নদীর পাড়ে গিয়ে, কালনি কুশিয়ারের পাড়ে গিয়ে আমরা অ্যাম্বুশ নিলাম। এবং কাঠকালের সমস্ত মানুষ, তৎকালীন আওয়ামী লীগের সেক্রেটারি রইসুদ্দিনের নেতৃত্বে, ইউসুফের নেতৃত্বে, আরও নেতাদের নেতৃত্বে সব লাইং ডাউন হলো, মেয়েরা সহ, কেউ ছিয়া লইয়া, কেউ লাঠি নিয়া, কেউ বাঁশ নিয়া, যাতে দূর থেকে দেখা যায় সব এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধা এখানে আছে। সেই স্টিমার আমাদের সামনে আসার সঙ্গে সঙ্গে আমি সিঙ্গেল ফায়ার করলাম, কারণ আমার হাতে স্ট্যান্ড গান, আমার কিচ্ছু করার নাই। ফায়ার করার সঙ্গে সঙ্গে পশ্চিম পাড় থেকে নদীর নিহারিন্দু দেবনাথ আর পূর্ব পাড় থেকে আবু তাহের ঠাকুর, আগেই কথা ছিল, আমার নির্দেশ দেওয়া ছিল শুধু মাস্টার ব্রিজে গুলি করবা,
সারংকে যদি মেরে ফেলতে পারো তাহলে তারা সারেন্ডার করবে। এগুলো হলো গেরিলা যুদ্ধের বুদ্ধি। এই চিন্তা আমার মাথায় ছিল, আমি কোনো যুদ্ধেই হারি নাই। অনেক সময় গুলি এখান থেকে চলে গেছে, মৃত্যু হইতে পারতো কয়েকবার, খুব দুর্দর্শ কাজ করছি আমি। প্রথমে নিহারেন্দ্র দেবনাথ মাস্টার ব্রিজের মধ্যে গুলি করার সঙ্গে সঙ্গে আবু তাহের ঠাকুর মাস্টার ব্রিজে গুলি করলো, মাস্টার ব্রিজ উড়ে গেল, সারং পড়ে গেল পানির মধ্যে। অবাক কাণ্ড, স্টিমার ঘুরতি মারল, স্টিমার ঘুরতি মারার সঙ্গে সঙ্গে এই পাক বাহিনী উঠে সারেন্ডার করে দিল, সাদা পতাকা উড়াইয়া। আমরা ডাক দিলাম আসো, আর সবরে বললাম যে তোমরা শুয়ে থাকো, তারা যাতে দেখে হাজার হাজার মুক্তিযোদ্ধা। ওই তারা এসে স্টিমার পারে ভিড়াইল, বিরনে শুধু মেয়েরা শুধু পিটাইয়া 8 জন মিলিশিয়াকে মেরে ফেলল। তারপর ওদেরকে পিটমোড়া ভান দিয়া আমরা নিয়ে গেলাম কোথায়, আমার গ্রাম ইউনিয়নের ওয়ারা গ্রামে। সেখানে আরও অনেক কাণ্ড হয়েছে, সেই কথা নাই বা বললাম। পরদিন সেই স্টিমারের উপরে আবার শিলং থেকে আইসা ইন্ডিয়ান বিমান আবার বোম্বিং করলো এবং স্টিমার 3টাকেই ডুবাই দিল পানির ভিতরে। 2টা দাঁড়ায় রইল, কিন্তু মধ্যে স্টিমারটা ডুবে গেল এবং এর সঙ্গে সঙ্গে পাক বাহিনী সব ডুবে গেল। আর এদের সবার সলিল সমাধি হইল। এটা 9ই ডিসেম্বরের যুদ্ধ। এরপরে আমি আর কোনো যুদ্ধ করি নাই। এই আমার মুক্তিযুদ্ধের ইতিহাস। আমার আরো 16ই ডিসেম্বর আমি ছিলাম আজমিরগঞ্জের রাজাকারদেরকে সারেন্ডার করায়া। আজমিরগঞ্জের রাজাকার সবচেয়ে শক্তিশালী ছিল সিলেট জেলার মধ্যে, গ্রেটার সিলেট জেলার মধ্যে। সেই তা আমি লাইমপাশা তাদেরকে সারেন্ডার করাইলাম। করানোর পরে শুনলাম যে কিছু কিছু গ্রাম থেকে মুক্তিযোদ্ধার নামে কিছু লোকজন অনেক টাকা নিয়ে গেছে, কারণ দালাল বাড়িতে উঠেই তারা প্রথমেই টাকা পয়সা নিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ওখানে হ্রাস করলাম। যে জায়গাটাতে প্রথম গেলাম সেই জায়গাটার নাম হলো গজারিয়া, মৃগা ইউনিয়নের গজারিয়া, আজমিরগঞ্জের এটাস পশ্চিম পাড়ের গ্রাম। ওই দিন আমি 16ই ডিসেম্বরে আমি দুপুর 2টার সময় গেলাম। 4:30 তখন থেকে প্রচার হওয়া শুরু হইলো পাক বাহিনী সারেন্ডার করবে। তার আগের থেকেই আমি ওখানে বসে একটা বিল্ডিংয়ের দোতলার উপরে বসা আমি শুনলাম যে পাকিস্তানি হানাদার বাহিনী 4:30টার সময় সারেন্ডার করছে। মানুষের আনন্দ, গুলির শব্দ, আজমিরিগঞ্জ বলেন, কাকাইচেও বলেন, জয়সিদ্ধি বলেন, ইটনা বলেন, মৃগা বলেন, গুলির শব্দ। কিন্তু আমি নদীর পাড়ে বসা, আমার চোখের পানি আসছিল। এই কারণে পানি আসছিল, আমার কাছে মনে হইল বিজয়টা বড় তাড়াতাড়ি আইসা গেল, অসময়ে বিজয়টা আসলো। কমপ্লিট বিজয় না, এটা সন্তানটা আগে আইসা গেল। এই সন্তানটা অনেক অসুখে বিসুখে ভুগবে এবং আজকে 53 বছর পরে এটা প্রমাণিত হয়েছে। আমার যে ওই দিনের কান্না ছিল নদীর পাড়ে বসে আর আজকের প্রেক্ষাপট, এটা মিলছে যে সন্তানটা বড় অসময়ে হয়েছিল। আরও যদি 6 মাস 1 বছর যুদ্ধ হইতো, একটা পিউরিফিকেশনের মধ্য দিয়ে, একটা সাবালকত্বের মধ্যে দিয়ে একটা মুক্তিযুদ্ধ হইতো, আদর্শতা ঠিক মতোভাবে বেরিয়ে আসতো। আমি গজারিয়া গ্রামে ছিলাম 16ই ডিসেম্বর 1971 সালে। এর আগেও বলছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যে ট্রেনটা ভুল পথে রওনা দিল, এটা কি আপনি আসলে কি ব্যাখ্যা দিতেন? এগুলো আমি আমার বইয়েও লেখছি, অনেকবার বলছি, এখনও বলছি। এটা আমার কাছে মনে হয়েছে। ইট মে নট বি ট্রু। অন্যের কাছে এটা সত্য নাও হইতে পারে, সে বিশ্বাস নাও করতে পারে, সে আমার কথার প্রতিবাদও করতে পারে। এই কারণে আমার কাছে মনে হইল যে ট্রেনটা শুরু হইল, 16ই ডিসেম্বর বিজয় হইল, 22শে ডিসেম্বর তাজউদ্দিন গভর্নমেন্ট আসলো বাংলাদেশে। আইসা তারা একটা মন্ত্রিসভা বানাইল নতুন করিয়া। সেখানে বিশ্বাসঘাতক যারা ভিতরে ছিল মন্ত্রিসভার, মুস্তাক সহ, তাদেরকে বাদ দিয়া আব্দুস সামাদ আজাদকে, মুস্তাক ছিল পররাষ্ট্রমন্ত্রী, আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী বানাইল। তো 22-এর পরে 30, 31 এই 9 দিন, আর বঙ্গবন্ধু আইল 10ই জানুয়ারি। 9 দিন আর 10 দিন, 19 দিন। তাজউদ্দিন সরকার বাংলাদেশে আসার 19 দিন পরে, ঢাকায় আসা 19 দিন পরে বঙ্গবন্ধু ঢাকায় আসলো 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি আইসা উনি 11ই জানুয়ারি একটা অর্ডিন্যান্স করিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার পরিবর্তন করিয়া
সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তনের একটা অর্ডিন্যান্স করলেন এবং ঠিক তার পরের দিন 12ই জানুয়ারি উনি নিজে প্রধানমন্ত্রী হইলেন এবং আবু সাইদ চৌধুরী সাহেবকে উনি রাষ্ট্রপতি করলেন। তাজউদ্দিন সাহেব অর্থমন্ত্রী হইল, সৈয়দ নজরুল ইসলাম শিল্পমন্ত্রী হইলেন, আব্দুস সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী ঠিকই রয়ে গেলেন, ডক্টর কামাল হোসেন আইনমন্ত্রী হইলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তারা মন্ত্রী হলেন। আমার কাছে মনে হয়েছে এটা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? কারণ আমি সিরাজুল আলম খানের সাথে থাকার কারণে, ইকবাল হলে তখনও আমি ছিলাম। মন্ত্রিসভা যেদিন হয় সেদিন আমি ইকবাল হলে ছিলাম না। 10ই জানুয়ারি আমি ইকবাল হলে ছিলাম, 12ই জানুয়ারি, কারণ আমি তখনও এলাকাতেই ছিলাম। আমি প্রথম ঢাকায় আসছি 17ই মার্চ, যেদিন ইন্দিরা গান্ধী আসছেন, যেদিন ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে চলে যায়। সেই দিন আমি, তখনও রেল লাইন সব উল্টায় ফেলছিল, কিশোরগঞ্জের কোনো রেল লাইন ছিল না। আমি হুন্ডা করে গফরগাঁও থেকে আমি ট্রেনে আমি ঢাকায় আসছিলাম। আমি কেন কথাটা বলছি? আমার কাছে মনে হয়েছে এত দ্রুত বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী না হইলেই ভালো করতেন। উনি তাজউদ্দিন সৈয়দ নজরুলের গভর্নমেন্টটাকে বলতে পারতেন, তোমরা 6 মাস চালাও, আমি বাংলাদেশটা ঘুরে দেখি কি হয়েছে আমার বাংলার, কোথায় কোন আগুন জ্বলছে, কোথায় কোন মায়ের ইজ্জত গেছে, কোথায় সন্তান বাপ হারা হয়েছে, কোথায় বাপ সন্তান হারা হয়েছে, কোথায় মা পুত্র হারা হয়েছে, কি সর্বনাশ বাংলার হয়ে গেছে, কতগুলা ব্রিজ ভাঙছে, কতগুলা কালভার্ট ভাঙছে, কতগুলা মসজিদ মন্দির ভাঙছে। আমাকে দেখতে দাও, আমি ঘুরিয়া মানুষের মতামতটা আমি লয়ে দেখি। 6 মাস বঙ্গবন্ধুর ঘোরা উচিত ছিল। এরপরে পরবর্তী সময়ে আমার সিরাজুল আলম খান সাহেবের সাথে আমি আসার পরে যে কথাটা হয়েছে, শাহজাহান সিরাজ যে কথাটা, তখনও আওয়ামী লীগ ছাত্রলীগ সব এক আছে, জাসদও হয় নাই, ছাত্রলীগও ভাগ হয় নাই। 17ই মার্চ পর্যন্ত তাদের কথা ছিল, সিরাজুল আলম খান বঙ্গবন্ধুকে বলছিল, অনুরোধ করছিল, মুজিব ভাই, যুদ্ধ করছি সবাই মিলে, সরকার করি সবাই মিলে, একটা জাতীয় সরকার হোক, একটা নির্দিষ্ট কর্মসূচি দিয়া। এগুলো অনেক কথা আছে। আই মে বি রং, আমার কাছে মনে হয়েছে ওইটাই ঠিক ছিল। একটা জাতীয় সরকার হইতো, সবাই মিলে অন্তত 3 বছর একটা দেশ একটা প্রোগ্রাম ভিত্তিক চলতো, বঙ্গবন্ধু মাথার উপরে থাকতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে ট্রেনটা প্রথম দিনই ভুল লাইনে উঠছে, যে কারণে ইচ্ছা ছিল চিটাগাং যামু, কিন্তু যেহেতু ভুল লাইনে ট্রেনটা উঠছে, সেটা আর চিটাগাং যাইতে পারে নাই সেই ট্রেনটা। এবং বঙ্গবন্ধু 3 বছরের মাথায় নিজে মৃত্যুবরণ করলেন, নিজে নিহত হইলেন, তার সমস্ত পরিবার ধ্বংস হইল, আওয়ামী লীগ শেষ হইল, মুক্তিযুদ্ধ উল্টা রতে উঠল। উনি আসলে কোন আতঙ্কে আবার বাকশাল করা লাগবে? তিনি কেন বড়? এই উত্তরটা আমি এখন আর দিব না, দিলে পরে অনেক বিভ্রান্তি হবে। বাকশাল যদি করেন উনি 25শে জানুয়ারি 1975 সন, ওই দিন আমি আওয়ামী লীগ ছেড়ে দিছিলাম, রাজনীতি ছেড়ে দিছি, আওয়ামী লীগ না, রাজনীতি। যার জীবনে আল্লাহ তুমি আমার গেলে মসজিদে দৌড়ে, এগুলো আপনারা শুনছেন অনেক কথা। আমি শপথ করে বলছি আমি রাজনীতি করব না, এইটা ভিন্ন কথা। কিন্তু বাকশাল ভালো ছিল কি খারাপ ছিল, একদলীয় শাসন কি ছিল না ছিল, এগুলো নিয়ে ভবিষ্যৎ ইতিহাস, ভবিষ্যৎ রাজনীতি কথা বলবে। আমি এখন বলবো না, আমি একদিন বলবো। কারণ বাকশাল কিন্তু আতুর গড়ে মারা গেছিল। বাকশাল খারাপ কি ভালো এটা কিন্তু তখন পর্যন্ত এটা বিবেচনা করার মতো সময় ছিল না। আতুর গড়েই বাকশাল মারা গেছিল। তারপরে আমি বলবো বঙ্গবন্ধু একদলীয় শাসন করে কাজটা ভালো করেন না, বাস দ্যাটস অল, এইটুকু আমি বলে রাখলাম।